যা সত্যি তাই ভাবি সুধারানী, খারাপ মেয়েরা ওই রকমই করে থাকে, এক জায়গায় বেশি দিন টিকে থাকে না। সমস্ত রক্ত মাথায় চড়তে থাকে সুধার, রুদ্ধ কণ্ঠে বলে, আমি খারাপ মেয়ে? আবার কি, যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে না করা বরের সঙ্গে ঘর করতে পারে তাকে কি বলবে লোকে, সীতা, সাবিত্রী? নমস্কার, ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত। আজ যে গল্পটি আমরা শুনছি সেই গল্পটির নাম ভান। গল্পটির লেখিকা আশাপূর্ণা দেবী। শুনতে থাকুন। বাস ভর্তি লোকের মাঝখানে একটু জায়গা দখল করে বেশ সহজভাবেই বসেছিল লোকটা। কন্ডাক্টর এসে টিকিটের জন্য হাত পাততেই হঠাৎ বেয়ারা রকমের একটা হাসি হেসে উঠল। এই হাসি চিনতে কারও ভুল হয় না। আশপাশের লোক সভয়ে যতটা সম্ভব সরে বসবার চেষ্টা করলো। কন্ডাক্টর ছোকরা মুহূর্তকাল ইতিকর্তব্য চিন্তা না করে লোকটাকে নির্দেশ দিল, নেমে যান স্যার। বলা বাহুল্য, নেমে যাবার কোনো লক্ষণ তার দিক থেকে দেখা গেল না। উত্তরে শুধু দন্ত বিকশিত করে বেশ জোরে জোরে মাথা নাড়ল। কন্ডাক্টর আর কিছু বলবার উপক্রম করতেই অন্য আরোহীবর্গ উদার অভিমত প্রকাশ করেন। ছেড়ে দাও হে, ছেড়ে দাও, দেখাই যাচ্ছে পাগল, নাড়াচাড়া করে আর বিপদ ডেকে আনো কেন, চুপচাপ বসে আছে থাক। ফল হলো উল্টো। এহেন উদার অভিমতে বোধ করি পাগলের আত্মসম্মানে আঘাত লাগে। সে সহসা উঠে দাঁড়িয়ে বক্তৃতার ভঙ্গিতে বলতে শুরু করে, পাগল বলবেন না স্যার, পাগল বলবেন না, মনে বড় দাগা পাবো। চন্দ্রসূর্যি সাক্ষী, আমার সাতপুরুষে কখনো কেউ পাগল ছিল না। আমাকে আপনারা পাগল বলে ভুল করবেন না। দুঃখের জ্বালায় আজ আমার এই অবস্থা, নইলে আমিও মশাই খানদানি ঘরের ছেলে। আর আমার জীবনের ইতিহাস যদি শোনেন, না সত্যি কথা বললে তো বিশ্বাস করবেন না। একটি কৌতুকপ্রিয় ছোকরা বলে ওঠে, বলে যান না স্যার, অবিশ্বাসের কি আছে। অপর আরোহীরা একটু মজার আশায় জুত করে বসে। বোঝা যাচ্ছে যে লোকটা মারাত্মক টাইপের পাগল নয়, যাকে বলে ছিটগ্রস্ত। অতএব খানিকটা সময় কাটবে ভালো। সুস্থ মানুষের কাছে পাগল যে দস্তুর মতো একটা উপভোগ্য বস্তু, এ আর কে না জানে। কে জানে কেন মানুষের পাগলামির প্রতি এমন দুরন্ত আকর্ষণ। পাগলের আবল তাবল কথার মধ্যে কি রস পায় সুস্থ মস্তিষ্কের মানুষ? হয়তোবা প্রত্যেক মানুষের মধ্যেই গুপ্ত হয়ে আছে পাগলামির বীজ। আবল তাবল ব্যবহার করবার একটা দুরন্ত লোভ দমিত হয়ে আছে অবচেতন চেতনার অন্তরালে। পরের পাগলামিতে তার কিছুটা তৃপ্তি সাধন হয়। তাই ভাব লাগিয়ে মূর্ছা যেতে যে নাও পারে, ভাব দেখে চোখ দিয়ে অন্তত আনন্দাশ্রু ঝরে তার। লোকটা একবার সকলের দিকে চোখ বুলিয়ে নিয়ে ইশারায় কৌতুকপ্রিয় ছোকরাটিকে কাছে ডাকে। কাছে আসতেই গলা খাটো করে গোপন তথ্য পরিবেশনের ভঙ্গিতে বলে, পেপার পড়েন তো দাদা? নিশ্চয়ই পড়েন। জানেন অবশ্যই প্রতাপগড়ের মহারাজার জামাই আজ 5টি বছর নিরুদ্দেশ। ছোকরা হাসি লুকিয়ে গম্ভীরভাবে বলে, ইস, তাই নাকি? জানি না তো। বলেন কি? তবে আর কোন খবরটা রাখেন দাদা? 5টি বছর। সে জামাই আছে কোথায় জানেন? জানবেন কোথা থেকে? জানবার কথাও নয়। অবিশ্বাস না করেন তো বলি। গলার স্বর আরও খাটো করে মুখের চেহারায় একটা রহস্যময় ব্যঞ্জনা এনে লোকটা নিজের বুকে একটা হাত রেখে বলে, সে লোক আপনাদের সামনেই বসে। বলা বাহুল্য, একটা হাসির তরঙ্গ খেলে যায় সকলের মধ্যে। পাগল মাথা তুলে একবার পরিস্থিতিটা দেখে নিয়ে বলে, বিশ্বাস করলেন না? করবেন না তো জানি, চিনি তো সব শালাকেই। এই খবরদার, মুখ সামলে। এক ভদ্রলোক তেড়ে ওঠেন। অপর একজন তাঁর জামার কোণ ধরে নিবৃত্ত করেন, বলেন, আপনিও কি খেপলেন মশাই? পাগলের কথা আবার ধরতে আছে?
পাগল এবার রীতিমতো চটে ওঠে, আর একবার দাঁড়িয়ে উঠে চড়া সুরে বলে, বারবার পাগল পাগল করবেন না মশাই, বলছি আমি পাগল নই। সত্যি পাগল যদি কেউ থাকে তো সে আপনারাই, নইলে সহজ মানুষকে পাগল বলে হাসেন, আর সত্যিকার পাগলকে নেতা বলে মাথায় করে নাচেন, দেবতা বলে তার পায়ে গড়াগড়ি খান। ছ্যাঃ! ও বাবা, এ যে দেখছি দস্তুর মতো জ্ঞানী পাগল, একজন অস্ফুট মন্তব্য করেন। আগের ছোকরাটি বলে ওঠে, ওসব কথা থাক স্যার, রাজকন্যার খবর বলুন। রাজার জামাই তো নিরুদ্দেশ, মেয়ে? হঠাৎ গম্ভীর হয়ে যায় লোকটা, যেন আচমকা একটা শক পেয়েছে। মাথা হেঁট করে নিজের তালুতে কি যেন নিরীক্ষণ করে, তারপর ফিসফিস করে বলে, সেই তো কথা দাদা, আটকে রেখেছে বন্দিনী রাজকন্যা। আমি দাদা কোর্টে নালিশ তুলব। জানি সে রাজবাড়ি থেকে বেরিয়ে আসবার জন্য ছটফট করছে। বুঝতেই পারছেন, লাভ ম্যারেজের ব্যাপার। তাই বলছিলাম কি, আপনারা পাঁচজনে যদি ব্যাপারটাকে একটু সিম্প্যাথির চোখে দেখেন, কোর্ট খরচাটা তুলতে পারলেই দেখে নিই একবার। দেখুন, সামান্য কটা টাকার অভাবে দুটো প্রাণ নষ্ট হতে বসেছে, দুটি ফুল্ল কুসুম। চাপা হাসি আর চাপা থাকে না, হাসির ঝড় বয়ে যায়। লোকটা কিন্তু এসব গ্রাহ্য করে না। এই ছোকরাকেই মুরব্বি ধরে বলে, দেখুন না দাদা, বলে কয়ে পাঁচজনকে। সে ছোকরা তামাশার সুরে চিৎকার করে বলতে শুরু করে, ও মশাইরা শুনছেন, সামান্য কিছু টাকার জোগাড় হলেই একটি বন্দিনী রাজকন্যা উদ্ধার হন। দেখুন, আপনারা যদি কিছু, বলা বাহুল্য, পকেটে হাত কারোরই পড়ে না, বরং দু চারটি বিরুদ্ধ মন্তব্য শোনা যায়। পাক্কা জোচ্চোর, এ আবার একটা নতুন ট্রিক্স, ওহ, পথে ঘাটে চলা দায়, ইত্যাদি। লোকটা কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর পকেট থেকে একখানা আধ ময়লা রুমাল বার করে দুহাতে বিছিয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। কেউ নেমে যায়, নতুন কেউ ওঠে, রুমালের দিকে কেউ তাকিয়েও দেখে না। পাগলা একটু দেখেই হঠাৎ হা হা শব্দে বিটকেল একটা হাসি হেসে রুমালটা নিজের কপালে কোষে বেঁধে নিলে। মনে হলো একটা কিছু বুঝি করে বসবে। আরোহীর দল আর একবার সভয়ে সরে বসল, কিন্তু না, কিছুই করল না। ক্ষতিকর পাগল সে সত্যিই নয়। পরবর্তী স্টপেজটা আসতেই ধীরে ধীরে উঠে পড়ে। দার্শনিকের ভঙ্গিতে উদাস সুরে বলে, জানতাম একটা ফুটো পয়সাও কেউ খসাবে না, দুনিয়াটাকে তো দেখলাম ঢের। দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ যেন সকলের চোখে পড়ে যায় লোকটার দেহটা কত শীর্ণ, আর পরন পরিচ্ছদগুলো কত জীর্ণ। ফালা ফালা ছেঁড়া শার্টের ফাঁক দিয়ে পিঠের হাড়গুলো নির্লজ্জভাবে উঁকি মারছে। কেন কে জানে হঠাৎ অনেকেই চঞ্চল হয়ে ওঠে, পকেটের মধ্যে হাতগুলো নিষ্পিস করে, কিন্তু এমন পষ্টাপষ্টি ধিক্কারের দয়া দেখাতেও চক্ষু লজ্জায় বাঁধে। তবু এক বুড়ো ভদ্রলোক তাড়াতাড়ি ডাক দেন, এই শোনো, সামান্য কিছু। পাগল লোকটা ফিরে দাঁড়ায়, বলে, দেবেন কিছু, দিন। পাগলের আবার মান অভিমান। বুড়ো ভদ্রলোকের ব্যাপারটা যেন হঠাৎ মন্ত্রের মতো কার্যকরী হয়ে ওঠে। ঝরাঝড় পয়সা পড়ে। 2 আনা 4 আনা 8 আনা দাক্ষিণ্য দেখাবার সুযোগ পেয়ে যেন বর্তে যায় সবাই, বিরুদ্ধ মন্তব্যকারীরাও। মানুষ কি সত্যিই হৃদয়হীন? তা নয়, তাদের হৃদয়কে অনবরত দহন করা হয় বলেই এক এক সময় শুকিয়ে ওঠে। পরের স্টপেজে নেমে পড়ে উল্টো মুখে হাঁটতে শুরু করে লোকটা দ্রুতগতিতে। বাসের মধ্যে এক ভদ্রলোক বলে ওঠেন, লোকটাকে জানি, আমাদের ওদিকেই থাকতো, শুনবেন ওর কাহিনী? রাইটের সময় বউটা গেল হারিয়ে, চোখের সামনে 3-3টে ছেলেকে গুন্ডারা কেটে কুচি কুচি করে পুকুরে ভাসিয়ে দিল। সেই থেকেই লোকটা। সম্পূর্ণ অপরিচিত ভদ্রলোকটি চমৎকার এক গল্প ফাঁদেন।
পাগল দ্রুত পদে হেঁটে একটা বস্তির মধ্যে ঢুকে পড়ে। শ্রীহীন অন্ধকার একটা ঘরে নড়বড়ে একটা চৌকির ওপরে একটি মেয়ে বা বউ, যাই বলা হোক, চুপচাপ শুয়েছিল। পাশে একটা জীর্ণ শীর্ণ ঘুমন্ত ছেলে। ঘরে সংসারে কোথাও কোনোখানে ভদ্রগোছের জিনিসপত্র কিছুই নেই। তবু এক নজরে দেখলেও চিনতে ভুল হয় না এরা চিরদিন বস্তিতে ছিল না। এই ঘর, এই পরিবেশ এদের নয়। নিজের শিকড় থেকে উপড়ে ছিটকে এখানে এসে পড়েছে। তাই বলে তিনটি ছেলের গল্পও সত্যি নয়, বা বউ হারানোর গল্পও সত্যি নয়। দাঙ্গা, দুর্ভিক্ষ, মহামারীর মতো সাময়িক গল্প নয়। একটি মেয়ে আর একটি ছেলের চিরন্তন গল্প। পালিয়ে এসেছে প্রেমের দায়ে, তারপর হিতৈষী অভিভাবকদের ভয়ে তারা খাওয়া জন্তুর মতো 3 তলা দালান কোঠা থেকে পিছলতে পিছলতে ঠেক খেয়েছে এসে এই মাঠ কোঠায়। বউ বললে বউ, প্রিয়া বললে প্রিয়া। বিয়েটা আইনসঙ্গত করিয়ে নেবার সুযোগ জোটেনি বলে চিরাচরিত প্রথায় কবিত্ব করে বলেছে, বিবাহের চেয়ে বড় বন্ধনে বন্দী রইল তারা। তাদের বিবাহের পুরোহিত স্বয়ং ভগবান। তা সেসব হচ্ছে প্রথম দিকের কথা। অনেকদিন কাটল তারপর। এখন আর বিবাহের বৈধতা বা সামাজিক মর্যাদার প্রশ্ন নিয়ে দুজনের একজনও মাথা ঘামায় না। এখন বর্তমান কালটাই আচ্ছন্ন করে রেখেছে অতীতকে, ভবিষ্যৎকে। এখন জগতের সব কিছুর চাইতে যা বড়, সেই ভাতের গ্রাসের চিন্তাটাই গ্রাস করে রেখেছে অন্য সব চিন্তাকে। হয়তো বুঝেছে যার ভাত নেই তার সামাজিক মর্যাদার প্রশ্নটাই হাস্যকর। লোকটার নাম শঙ্কর, মেয়েটার নাম সুধা। দারিদ্র্যের অগ্নিদাহে বাইরেটা অমন ঝলসে গেছে বলেই মনে হচ্ছে লোকটা। 3 তলা সেই খোলামেলা হাওয়াদার ঘরটায় যদি থাকতো আজও, হয়তো বলা যেত ছেলেটা। শঙ্কর ঘরে ঢুকতেই সুধা ধর্মর করে উঠে বসল। বসে বললে, তোমার কাণ্ডটা কি? কখন বেরিয়েছো তার ঠিক আছে? শঙ্কর আচমকা এক অট্টহাসি হেসে বলল, ঠিক মানে? পাগলের কিছু ঠিক থাকে? ও আবার কি কথাচ্ছি রে? সুধা বকে ওঠে, কত দুঃখে ঘুমিয়েছে ছেলেটা, এক্ষুনি আবার ওঠাও ওকে। এতক্ষণ বাইরে থাকলে ভাবনা হয় না, নাওয়া নেই খাওয়া নেই। খাওয়া? তুমি যে না হাসিয়ে ছাড়ছ না সুধা। খাওয়ার ব্যবস্থা মজুদ আছে নাকি তোমার ঘরে? নেই তো নেই, তাই বলে তুমি পথে পথে ঘুরে বেড়াবে নাকি সারাদিন? তাতে ভাতের ব্যবস্থা হবে? হবে না মানে? পকেট থেকে মুঠো করে খুচরো পয়সার গাদা বার করে চৌকির ওপর ঝনঝন করে ছড়িয়ে দেয় শঙ্কর। এই নাও বন্দিনী রাজকন্যার উদ্ধারের করি। পয়সার শব্দে পাছে পাশের ঘরের বাসিন্দাদের কৌতূহল উদ্রেক হয়, তাই তাড়াতাড়ি সামলে কুড়িয়ে নিয়ে সুধা চক্ষু বিস্ফারিত করে বলে, এসব কি? চিনতে পারছো না? দীর্ঘকালের অদর্শনে একেবারে ভুলে গেছো? ওকে বলে পয়সা, বুঝলে? এ তুমি পেলে কোথায়? পেলাম 5জন হৃদয়বান ব্যক্তির পকেট থেকে কুড়িয়ে বাড়িয়ে। পয়সা ভর্তি হাতের মুঠোটা শক্ত হয়ে ওঠে সুধার। নির্নিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ শঙ্করের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, যা বলে গেলে তাই করলে শেষ পর্যন্ত? ভিক্ষে করলে তুমি? আমি? অলৌকিক একটা হাসি ফুটে ওঠে শঙ্করের মুখে। বলে, না, আমি আর পারলাম কই। হাত পাততে গিয়ে ভুলে যাওয়া বংশের রক্ত চিনচিন করে উঠল। শেষ পর্যন্ত একটা পাগলকে দিয়ে ভিক্ষে করিয়ে নিলাম। সুধা উদ্বিগ্ন মুখে বলে, কি সব গোলমেলে কথা বলছো? কিছু তো বুঝতে পারছি না। পাগল আবার তুমি জোগাড় করলে কোথায়? শঙ্কর গায়ের ছেঁড়া শার্টটা খুলে ফেলে সেইটা ঘুরিয়েই বাতাস খেতে খেতে বলে, জোগাড় করতে হয় না গো, জোগাড় করতে হয় না। ও বেটা সকলের ঘরেই মজুদ থাকে, দরকার বুঝলেই উঁকি মারে। না,
তুমি আজ দেখছি আমাকেই পাগল করে ছাড়বে। যাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। এখন নাই বেটাইবে? বিকেলের কলের জলটাও তো এসে গেছে। হ্যাঁ, নাইব। নেওয়াটা দরকার মনে হচ্ছে বটে। সমস্ত শরীরটা কেমন অসুচি লাগছে সুধা। ওই তো পয়সা পেয়েছো, পাশের ঘরের নিমাইটাকে দিয়ে খোকার জন্যে দুধ আর তোমার জন্যে কিছু খাবার আনিয়ে নিতে পারবে। আর তোমার জন্যে? আমার জন্যে নয়, আমার জন্যে নয়, আজকের দিনটা থাক। কিছু মন খারাপ করো না সুধা, সত্যিই আজ আর আমার খিদে নেই। স্নান করে এসে একটু শোবো। যা বললাম করোগে। সুধা দৃঢ় কণ্ঠে বলে, আগে ঠিক করে বলো, এ পয়সা কোথায় পেলে তুমি? ভিক্ষা করলে না চুরি করলে? শঙ্কর ওর কাঁধের ওপর একটা হাত রেখে গম্ভীরভাবে বলে, চুরি করব বললেই কি চট করে চুরি করা যায় সুধা? ওর জন্য ট্রেনিংয়ের দরকার। ভিক্ষে করাও সহজ নয়। জিভের দরজায় কে যেন চাবি আটকে দেয়। পাগলের অভিনয় করে 2-5 জনকে একটু তামাশা দেখিয়ে কিছু মজুরি নিয়ে এলাম। এখনো তোমার চোখের অবাক অবাক চাউনি ঘুচল না? কেন বলো তো সুধা? দিন দিন এত বোকা হয়ে যাচ্ছ। ও কি কাঁদছ? মানে কাঁদবার কি হলো? শেষ পর্যন্ত তুমি পাগল সেজে ভিক্ষে করে আনলে, একটা কাজকর্ম কিছুতেই জোটাতে পারলে না। কান্নায় ভেঙে পড়ে সুধা। শঙ্কর কিন্তু ওকে থামাবার কোনো চেষ্টা করে না। কিছুক্ষণ কেমন হিংস্র দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ ক্রুদ্ধভাবে ওকে একটা নাড়া দিয়ে বলে ওঠে, কাজকর্ম জোটে কি না সে খবর বুঝি এই 7 বছরেও টের পাওনি? কাঁদতে হবে না শখ করে, ওঠো শিগগির। যাও, নিমাইকে দিয়ে ভালো কিছু খাবার আনাও আর চা। দুজনেই খাবো। কেন খাবো না? স্টেজে দাঁড়িয়ে অভিনয় করলে দোষায় না। তাছাড়া অন্যায় কী করেছি আমি? বেশ করব, খাবো। খাবার খাবো, চা খাবো, সিগারেট খাবো। আশ্চর্যের কথা, খোকাকে দুধ আর বিস্কুট খাইয়ে পাশের ঘরের নিতাইয়ের কাছে খেলতে দিয়ে নিজেদের খাদ্যগুলো বেশ পরিতৃপ্তির সঙ্গেই খায় ওরা। এবং আরও আশ্চর্যের কথা, খাওয়ার পরে ভাঙা তক্তপোষে গা এলিয়ে দিব্যি জমিয়ে সুধার কাছে গল্প করে শঙ্কর তার অভিনয় কৌশলের কথা। আর সুধা সেই বন্দিনী রাজকন্যা এবং 2টি ফুল্ল কুসুমের গল্প শুনে হেসে কুটি কুটি হয়। অসাধ্য বলে কোনো কথা কি সত্যিই আছে সংসারে? চুরির নেশা আর ভিক্ষের নেশা বোধ করি মদের নেশার চাইতেও কিছু কম জোরালো নয়। পরদিনই আবার রীতিমতো মেকআপ করে বেরোতে দেখা যায় শঙ্করকে। চুলগুলো ইচ্ছে করে খানিক উস্কো খুস্কো করে, শার্টের পিঠের ছেঁড়াগুলো আঙুল ঢুকিয়ে আরও খানিক লম্বা করে। বেশিরভাগ গলায় কোঁচানো উড়ুনি ঝোলানোর ভঙ্গিতে খানিকটা আধ ময়লা ন্যাকড়া পাক দিয়ে ঝুলিয়ে নেয়। সুধাকে ডেকে ডেকে বলে, দেখো তো বেশ পাগল পাগল দেখাচ্ছে কি না। তারপর শিয়ালদায় গিয়ে একখানা ট্রেনের 3rd ক্লাস কামরায় উঠে পড়ে। অতঃপর একটি মনের মতো লোক বেছে নিয়ে ঘনিষ্ঠ হয়ে চুপি চুপি বলতে থাকে, পেপার পড়েন তো দাদা? প্রতাপগড়ের রাজবাড়ির খবর রাখেন? শিয়ালদায়, হাওড়ায়, বাসে, ট্রামে, পথে, দমদমে, দক্ষিণেশ্বরে, শহরতলির আশেপাশে রোজ নতুন জায়গা খুঁজে বার করতে হয়। খুঁজে বার করতে হয় নতুন নতুন কথার মারপ্যাচ। লোকটা যে শিক্ষিত পাগল সে বিষয়ে আর সন্দেহ থাকে না কারো। আর লোকের কাছে পথের পাগলের চাইতে যে শিক্ষিত পাগলের আকর্ষণ বেশি সেটা বোধ করি না বললেও চলবে। লোক বুঝে বুঝে নতুন নতুন কায়দা মাথায় খেলাতে থাকে শঙ্কর। মহিলাদের কাছে একরকম, কম বয়সীদের কাছে আর একরকম। উপার্জন নেহাত মন্দ হয় না। দুঃখই সারা দিনটাই প্রায় বাইরে বাইরে কাটে। ভাঙা তক্তপোষে শুয়ে ভবিষ্যতের উজ্জ্বল ছবির স্বপ্ন দেখবার সময় পায় না। রাত্রে যখনই পড়ে তক্ষুনি মরার মতো ঘুমোয়। প্রথম প্রথম লোক ঠকানোর ভঙ্গিমাটা নকল করে সুধাকে দেখিয়ে মজা করত। ক্রমশ পুরনো হয়ে গেছে সেটা, বলতেও গা আসে না, সুধাও কান দিয়ে শোনে না। শুধু বেরোবার সময় সুধার সার্টিফিকেটটি চাই। ঘুরে ফিরে বলবে,
আরশি তো নেই, তুমি আমার আরশি। দেখো তো বেশ পাগল পাগল দেখাচ্ছে কিনা। এক একদিন সুধা বলে, দাড়ি আর কখনো কামাবে না তা বলে। আগে কি বলতে মনে আছে? বলতে না, পয়সা হলেই প্রথমে একটা ভালো সেভিং সেট কিনবে আর বড় একটা আরশি। কি বিশ্রী দেখাচ্ছে বলো দেখি। শঙ্কর গালে হাত বুলিয়ে বলে, খুব খারাপ দেখতে লাগছে না? আর পছন্দ হয় না কেমন? আহা, কি কথা ছিঁড়িই হয়েছে তোমার আজকাল। বলছি কি, ওসব ইল্লুত্তে বৃত্তি ছাড়ো না এবার। দাড়ি কামিয়ে ফর্সা কাপড় চোপড় পরে চাকরি বাকরি খোঁজো না আবার। শঙ্কর গম্ভীর হয়ে যায় হঠাৎ, বলে, ফর্সা জামা কাপড়ের ওপর বড্ড মন পড়েছে আজকাল কেমন? হুম, বুঝেছি। নিজেরও তাই আজকাল সাজগোজের ঘটা দেখছি। ব্যাপার তো ভালো নয় সুধা রানী। সুধা বলে, সাজগোজ আবার দেখলে কোথায়? ওই পয়সা থেকেই বাঁচিয়ে একখানা শাড়ি কিনেছি আর 3 আনা দিয়ে একটা মোটা চিরুনি। এতেই সাজ দেখলে? বেশ, কাল থেকে আবার ছেঁড়া ন্যাকড়া পরেই থাকবো। ভাবলে অভিমান দেখালে বোধ করি অপ্রতিভ হয়ে যাবে শঙ্কর। কিন্তু কই, অপ্রস্তুতির চিহ্নও নেই তার মুখে। কি হয়েছে তার কে জানে। শঙ্কর নিজেও বুঝতে পারে না তার কি হয়েছে। বুঝতে পারে না যে সুধাকে কিছু দিতে পারত না বলে শুধু মমতা দিয়েই ডুবিয়ে রাখতে ইচ্ছে হতো, সেই সুধাকে কেবল যন্ত্রণা দিতে ইচ্ছে হয় কেন। নিজেই বুঝতে পারল না কি করে তার কণ্ঠে এমন কর্কশ সুর ফুটল। কি করে বলল, থাকবেই তো, আলবাত থাকবে। তা না তো কি আমি হতভাগা 24 ঘন্টা নেকড়া পরে পথে বেড়াবো আর তুমি রাজকন্যা সেজে ঘরে বসে পাড়ার লোকের সঙ্গে আড্ডা দেবে? পাড়ার লোকের সঙ্গে আড্ডা দিই? হতবুদ্ধির সুধার মুখে আর কথা জোগায় না। দাওই তো, 100 বার দাও। আচ্ছা, আমিও দেখে নিচ্ছি বলে গম গম করে বেরিয়ে যায় শঙ্কর। আর হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সুধা। প্রায়ই আজকাল এ ধরনের পালা চলে। এতকাল পরে কি সুধাকে সন্দেহ? এমনি বসে আছে একদিন, হঠাৎ নিতাই এসে বলে, সুধা কাকিমা, একজন ভদ্রলোক আপনাকে খুঁজছেন। ধরাস করে ওঠে বুকটা। কাঁপা গলায় সুধা বলে, আমায় খুঁজতে যাবে কেন? যা। হ্যাঁ, আপনাকেই তো। বাইরে আসুন একবারটি। কৌতূহল অসম্বরণীয় হয়ে ওঠে। বাইরে এসে দাঁড়িয়েই চমকে ওঠে সুধা। জামাইবাবু? হ্যাঁ সুধা, আমি। অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি। উফ, কম ভুগিয়েছ আমাকে। সুধা মুহূর্তকাল চুপ থেকে বলে, হঠাৎ মরা মানুষের ঠিকানা জোগাড় করবার কষ্ট স্বীকার করতে ইচ্ছে হলো কেন জামাইবাবু? তোমাদের ওসব কাব্যিক কথাবার্তা আমি বুঝি না ভাই। মোট কথা, তোমার দিদির প্রেরিত দূত হিসেবে এসেছি 2টি সংবাদ দিতে। কান্নাকাটি করো না। একটি সংবাদ হচ্ছে তোমার বাবা মারা গেছেন। মারা গেছেন? সুধা চালার খুঁটিটা শক্ত করে চেপে ধরে। হ্যাঁ, মারা গেছেন। খুব একটা অস্বাভাবিক খবর নয়। বয়স হয়েছিল, ভুগছিলেন অনেক দিন থেকে। এই এই কেঁদো না খবরদার, তাহলে কিন্তু পালাবো। শোনো, দ্বিতীয় খবরটা ভালো। মারা যাবার আগে বোধহয় কিছু সুবুদ্ধির উদয় হয়েছিল ভদ্রলোকের। তাই তোমাকে নাকি ক্ষমা করে গেছেন এবং মোটা কিছু টাকাও রেখে গেছেন তোমার নামে। অবশ্য একটা শর্তে, শঙ্করের সঙ্গেই যদি বিয়ে টিয়ে করে ভদ্রভাবে ঘর করে থাকো এতদিন। এবং বিয়ে আমাদের হয়নি, যেন প্রেতের কণ্ঠ থেকে কথা বেরোয়। জামাইবাবু ব্যস্তভাবে বলেন, আচ্ছা, সে না হয় যা হোক একটা ব্যবস্থা করে নিলেই হবে। আমরা উকিল মানুষ, পুকুর চুরি করতে পারি, গোটা কত বছর চুরি করব সে এমন কিছু না। কথা হচ্ছে সে হতভাগা আছে তো টিকে, ফেলে টেলে পালায়নি তো। ধীরে ধীরে মাথা নাড়ে সুধা। তবে আর কি, সবই ঠিকই আছে। মোট কথা, তোমার দিদির ইচ্ছে আজই তোমাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়। শুধু তোমার বাবার ভয়েই তো এতদিন কেউ সাহস করে খোঁজ খবর করতে পারেনি ভাই। যাক সে কথা,
তিনি যখন ক্ষমা করেই গেছেন তখন আর ভয় কিসের? তোমার মা তো তোমার আশায় হাঁ করে রয়েছেন কবে থেকে। কবে যাচ্ছ বলো তো? সুধা মাথা নেড়ে বলে, আমি যাব না। যাবে না তার মানে? আর এখন যেতে বাধা কি? বাধা কি কেবল বাইরেই থাকে জামাইবাবু? এই হলো আবার কাব্য শুরু। আরে বাবা, না হয় ভেতর থেকেই প্রবল বাধা চারা দিয়ে উঠছে তোমার, তা সেটাকে মনের জোরে দমন করে ফেলো। এই নরক থেকে বেরিয়ে পড়ে বাড়ি গিয়ে তখন মান অভিমান সব করো। এ মুখ আমি মাকে দিদিকে দেখাতে পারবো না জামাইবাবু। এই দেখো, পেটেন্ট মেয়েলিপনা। এই তো আমাকে মুখ দেখালে কি হলো? আকাশ থেকে বজ্রপাত হলো? আমার খোকাকে আপনারা গ্রহণ করতে পারবেন জামাইবাবু? জামাইবাবু বোধ করি ঈষৎ থতমত খেয়ে যান। বলেন, খোকা? ও, তা বেশ তো। দূর থেকে খোঁজ খবর অবশ্য তোমার কখনো কখনো রেখেছি আমি, তবে এ খবরটা জানতাম না। বিদেশে থাকি, কতই আর হয়ে ওঠে। ভেবেছিলাম বুদ্ধি করে আইনসঙ্গত কিছু একটা করে রেখেছ। যাকে আমরা ধরে নিয়েছি বিয়ে হয়েছে তোমাদের, কাজেই ওর জন্যে আটকাবে না। তোমার বাবা একদিন স্বপ্ন দেখেছিলেন তুমি নদীতে পড়ে গিয়ে ডুবে যাচ্ছ। কী মতি হলো, সকালবেলায় উঠেই বললেন উইল করব, আর খোঁজও তাকে। সেই থেকে তোড়জোড় করে খোঁজ চলছে। তবে দুঃখের বিষয়, দেখাটা হলো না। বলে গেছেন তাকে বলো আশীর্বাদ করে গেলাম। হঠাৎ দুহাতে মুখ ঢেকে বসে পড়ে সুধা, ফুলে ফুলে কাঁদতে থাকে। জামাইবাবু অবশ্য এসবের জন্যে প্রস্তুত হয়েই এসেছিলেন। বলেন, আচ্ছা তুমি একটু সামলাও, আমি আবার আসছি। কখন এলে শঙ্করের সঙ্গে দেখা হতে পারে? তার সঙ্গে আর দেখা করতে হবে না জামাইবাবু, সে আর দেখা করার যোগ্য নেই। কেন? নেশা ভাঙ ধরেছে বুঝি হতভাগা? বেশ সহজভাবেই উচ্চারণ করেন ভদ্রলোক। জগতের হাটের হার হদ্দ জানতে বাকি নেই এদের। কোন জীবনের কি পরিণাম বোঝেন। সুধা কিন্তু মাথা নাড়ে। জামাইবাবু আরও স্বচ্ছন্দে বলেন, তাহলে? কারে পড়ে ফেরিওয়ালা গিরিটিরি ধরেছে বুঝি, নাকি দাঁতের মাজনের ক্যানভাসিং? সে আমি বলতে পারবো না জামাইবাবু। জামাইবাবু সহাস্যে বলেন, কে মুশকিল, বলতে না পারবার কি আছে? লোকের পকেট মেরে বেড়াচ্ছে শুনলেও আশ্চর্য হব না। যে বিদ্যের যে ফল। যাই হোক, মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়াটা তো দরকার। আসবো কখন? কখন বাড়ি থাকে সে? সুধা মুখ তুলে কি বলতে গিয়েই কাঠ হয়ে যায়। শঙ্কর এসে দাঁড়িয়েছে জামাইবাবুর পেছনে। এসে দাঁড়িয়ে আগাছার জঙ্গলের মতো এক মুখ দাড়ির মধ্যে থেকে বিটকেল একটা মিটিমিটি হাসি হাসছে। জামাইবাবু বোধ করি সুধার মুখ দেখেই পেছন দিকে তাকান। তাকিয়ে থতমত খেয়ে অস্ফুট স্বরে বলেন, ইয়ে আবার কে রে বাবা? কি হতচ্ছাড়া জায়গায় থাকিস, ছি ছি। যাও যাও, তুমি কোন দিকে যাবে হে বাপু, চলে যাও। কাঠ হয়েই তাকিয়ে থাকে সুধা, প্রকাশ করতে পারে না শঙ্করের পরিচয়। জামাইবাবুর সামনে কি অদ্ভুত বিভৎস লাগছে ওকে। ভান করতে করতে চোখের চাউনিটাও শঙ্কর অমন উদ্ভ্রান্ত করে তুলল কি করে। জামাইবাবু যদি চিনতে না পারেন, অবাক হওয়ার কিছু নেই। আর সত্যি কতই বা দেখেছেন শঙ্করকে। শ্বশুরবাড়ির পাড়ার ছেলে, এই তো। ঈশ্বর জানেন কি ভাগ্যে শঙ্করও কিছু বলে ফেলে না। বিড়বিড় করে কি বকতে বকতে উঠোন দিয়ে নেমে চলে যায়। সুধা হাঁপ ছেড়ে বাঁচে। ভাবে আজ যেমন করেই হোক ওকে অন্তত দাড়ি কামিয়ে সভ্য হতে বলবে, যাতে জামাইবাবু কাল এসে ধরতে না পারেন। সত্যি কি নিচেই নেমে গেছে তারা? এতদিন যেন এই অধঃপতনটা চোখে পড়েনি। উচ্চস্তরের সংস্পর্শে আসতে সহসা খেয়াল হলো। জামাইবাবু বলেন, দিব্যি জায়গাটিতে এনে তুলেছে বটে। এইসব রাস্কেলদের যে কি শাস্তি হওয়া উচিত। ক্ষমতা নেই এক ছাটাক,
প্রেম করবার শখ 16 আনা। থাকে, তোর আবার হয়তো রাগ হবে ভাই, কিন্তু বলছিলাম কি, এখনই কেন তুই ছেলে নিয়ে চল না আমার সঙ্গে, 2 লাইন চিঠি লিখে রেখে যাবি। তাই কখনো হয় জামাইবাবু? হয় না না, তা বটে, ওটা একটু অন্যায় প্রস্তাব হচ্ছে না। কি জানিস ভাই, এই বিশ্রী অবস্থাটা দেখে মাথা ঠিক রাখতে পারছি না। অবশ্য তোর যা হাল হয়েছে তাতে এর সঙ্গে বেশ খাপ খেয়ে যাচ্ছে। এই যে এক্ষুনি গেল পাগলের মতো, ও লোকটা কে? এইবারেরই ভাড়াটে। ওহ, কি সাংঘাতিক। যাক, রাত্রিরে তো একবার ফিরবেই শঙ্কর। বলে রেখো সব কথা, কাল সকালেই আমি আসব। ও কি রাজি হবে জামাইবাবু? হবে না মানে? কেউ তো তাকে দয়া করছে না। তোমার বাপের উইলের টাকা তুমি পাবে, জোরের ওপর থাকবে। মান খাটো হবার তো কিছু নেই। তাছাড়া আয়ে পর্যন্ত পড়েও ছিল ছোকরা। দেবো এখন কোথাও ঢুকিয়ে, জানাশোনা ফার্ম আছে 2-1টা। মনে রেখো, কাল এসে আর ফেরা নয়, একেবারে চাটি বাটি তুলে, বুঝলে? সে ছোকরার সঙ্গে দেখা হলো না যে, হলে আজই আমি কাজ সেরে ফেলতাম। আসল কথাটা খুলেই বলি, যার জন্যে আরও এত তাড়াহুড়ো। এই সামনের বুধবারেই শ্রাদ্ধ। তোমার মার আর দিদির ইচ্ছে এই গোলমালের ছুতোয় তোমাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করা। আসলে ব্যাপারটা যে দোষের কিছুই নয়, তোমার বাবার জেদের ফলেই যে এতটা দূর গড়িয়েছে, এইটাই প্রতিপন্ন করে ছাড়বেন আর কি। অবশ্যই ব্যাপারটা তো তাই বটেই। বুড়ো ভদ্রলোককে ঢের জপিয়েছি আমরা খোঁজ তল্লাশ করে একটা মিটমাট করে নিতে। ও বাবা, তখন একেবারে মিলিটারি। স্বপ্নটা দেখলেন, দেখলেন একেবারে মরণকালে। যাক, যতদিন গ্রহদোষ থাকে ভুগতেই হয়। তাহলে চললাম, ওই কথাই থাকলো। চলে গেলেন ভদ্রলোক। বসবার কথাই ওঠে না। এখানে ওকে বসতে বলবার কথা কল্পনাও করা যায় না। কিন্তু উনি যা বলে গেলেন, তাই কি কল্পনার আয়ত্তে নেওয়া যায়? সত্যিই এসেছিলেন উনি, না ও একটা স্বপ্ন? স্বপ্ন কি এত যথাযথ হয়? স্বপ্নের মানুষ এমন নিখুঁত, নিটোল, পরিষ্কার কথা কয়, কিন্তু পরিষ্কার আর থাকছে কই, সব যে কেমন গুলিয়ে যাচ্ছে। সুধা আবার বাড়ি ফিরতে পাবে, মার সঙ্গে দিদির সঙ্গে দেখা হবে, লোকে সহজভাবে কথা কইবে তার সঙ্গে। কি কথা ওসব? স্বপ্নের মানুষ ছাড়া এমন অদ্ভুত কথা কেউ ভুলে যায়? নাকি দীর্ঘ সময় ধরে একটা না একটা দুঃস্বপ্ন দেখেছিল সুধা, যাকে 7-7টি বছর বলে ভুল করেছে? শেষ হয়ে গেছে রাত, মিলিয়ে যাচ্ছে দুঃস্বপ্ন, সকালের আলোয় জেগে উঠবে সত্যিকার সুধা। কি আশ্চর্য, জামাইবাবুকে তো কোনো প্রশ্নই করলো না সুধা। মা কেমন আছেন এটুকু পর্যন্ত নয়। বাবা, বাবা, কত স্নেহ তোমার মনের মধ্যে ছিল, তাই তুমি শেষ সময় হতভাগী সুধাকেই স্বপ্ন দেখলে। ঠিকই দেখেছ, অতই জলে পড়ে ডুবে যাচ্ছে সুধা। উহ, কি খাঁটি স্বপ্ন। কিন্তু সুধা কি সত্যিই যেতে পারবে, মুখ দেখাতে পারবে সকলের কাছে? সেই গেটটার সামনে গাড়ি থেকে নামবে, ঢুকে যাবে বাড়ির মধ্যে গাড়ি বারান্দার তলা দিয়ে, ঘুরে বেড়াবে সেই ঘরে, সেই দালানে, সেই সিঁড়িটা দিয়ে তত্তর করে উঠে যাবে 1তলা থেকে 2তলায়, 2তলা থেকে 3তলায়। কে জানে শঙ্করের মা এখনো বেঁচে আছেন কিনা, ওপাশে সেই বাড়িতেই আছেন নাকি? চিন্তার সমুদ্রে তলিয়ে যাচ্ছে সুধা। ক্রমশই নানা কথা মনে এসে যাচ্ছে। মনে পড়ছে না কোথায় বসে আছে সে, মনে পড়ছে না নিতান্ত অসময়ে এসে পড়েছে শঙ্কর, এক্ষুনি কেন ফিরে এলো সেটা খোঁজ নেওয়া দরকার। ও ভাবতে থাকে, এত বড় গ্রহ বৈগুণ্য তাহলে কাটে। বর্ষার পরে দেখা দেয় শরৎ,
রাত্রির পরে সকাল, মৃত্যুর পরে জীবন। সুধা কাকিমা, শিগগির এসে দেখো কি কাণ্ড করেছে শঙ্কর কাকা। নিতাইয়ের তীব্র চিৎকারে ধর্মর করে উঠে দাঁড়ায় সুধা। মনে পড়ে যায় শঙ্কর এসেছিল, কিন্তু কাণ্ড আবার কি করলো সে। পরিত মরি করে ছুটে যায় ঘরের দিকে। কাণ্ডই বটে, নিতাই ছেলেটা না দেখলে কি যে হতো শেষ পর্যন্ত ঈশ্বর জানেন। এক ঝটকায় শঙ্করের গলায় মোচড় দিয়ে দিয়ে পাক খাওয়ানো উড়ুনির ন্যাকড়াখানা খুলে নিয়ে সুধা হাঁপাতে হাঁপাতে বলে, কি হচ্ছে কি? হাঁপাচ্ছে শঙ্করও। শীর্ণ বুকটা হাঁপড়ের মতো উঠছে নামছে, চোখ দুটো যেন ডেলা পাকিয়ে গেছে। সুধা প্রায় ওর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বলে, হচ্ছিল কি? ক্রমশ ধাতস্থ হয়ে উঠছে শঙ্কর। বলে, মনের খেদে গলায় দড়ি দিচ্ছিলাম সুধারানী। কেন কেন এতদিন পরে আজ তুমি এই সর্বনাশ করতে বসেছ? আরো আগেই দেওয়া উচিত ছিল, তাই না? এতদিন অপেক্ষা করাটা ঠিক হয়নি কেমন? নতুন ভাবের লোককে আর লুকিয়ে রাখতে পারছ না, বাড়িতেই ডাকতে শুরু করেছ। কি বলছো পাগলের মতন? ডাকলাম আবার কাকে? কে এসেছিল জানো? জানি বই কি। প্রবল হাসি হেসে ওঠে শঙ্কর। এসেছিল তোমার ফর্সা ধুতি পাঞ্জাবি, যার সঙ্গে পালিয়ে যাবার ঠিকঠাক চলছিল। আমি এসে পড়তেই বেঠিক হয়ে গেল। ক্রুদ্ধ সুধা বলে, আমাকে তাই ভাবো বুঝি তুমি? শঙ্কর অম্লান বদনে বলে, যা সত্যি তাই ভাবি সুধারানী। খারাপ মেয়েরা ওই রকমই করে থাকে, এক জায়গায় বেশি দিন টিকে থাকে না। সমস্ত রক্ত মাথায় চড়তে থাকে সুধার। রুদ্ধ কণ্ঠে বলে, আমি খারাপ মেয়ে? আবার কি? যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে না করা বরের সঙ্গে ঘর করতে পারে, তাকে কি বলবে লোকে? সীতা, সাবিত্রী? ও আবার কি? মূর্ছা যাচ্ছ নাকি? এই সেরেছে। কি মুশকিল, ঠাট্টা বোঝো না। একটু কড়া রকমের তামাশা করছিলাম। সুধা, সুধা, শোনো, আমি ঠাট্টা করছিলাম। ওহ, ভারী ভীতু তো তুমি। হঠাৎ ভারী শান্ত আর স্তিমিত দেখায় শঙ্করকে। একখানা ভাঙা পাখা নিয়ে বাতাস করতে থাকে সুধাকে ম্লান মুখে বসে বসে। অনেক রাত্রে সমস্ত কাহিনী বিবৃত করে সুধা। শঙ্করের সঙ্গে পরামর্শ চলে, পরদিন কিভাবে জামাইবাবুর সঙ্গে কথাবার্তা হবে। বেশ আত্মসম্মান বজায় রেখে কথা বলতে হবে অবশ্য। নেহাত যেন হ্যাংলা না ভাবেন তাদের। সত্যি, মান খুইয়ে কোনোদিন তো ওদের কাছে সাহায্য চাইতে যায়নি তারা। তারপর আরও নানা কথা। সুধার মন যেন ময়ূরের মতো পেখম মেলে উঠেছে। সকালবেলা উঠেই তুমি কি করবে প্রথম মনে আছে তো? শঙ্কর মৃদু হেসে বলে, আছে। হ্যাঁ নিশ্চয়ই। জামাইবাবুর সামনে তখন এমন লজ্জা করলো আমার। সকালবেলা উঠে দাড়ি কামাবে, ওরই মধ্যে একটা একটু ফর্সা আর কম ছেঁড়া জামা কাপড় রাখলাম দড়িতে, সেইটে পরে নেবে বুঝলে। আর খোকনের জন্য একটা জামা কিনে আনবে, মনে থাকবে? থাকবে গো, থাকবে। ফর্সা কাপড়টা পরাই চাই, কি বলো? নইলে তোমার মনে ধরবে না, না? হ্যাঁ, আর দাড়ি কামানো। আহ, কবে যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবু সেজে অফিস যাবে, আর আমি তোমার ফেরার সময় দরজায় দাঁড়িয়ে থাকবো। ভেবে যেন আর ধৈর্য ধরছে না, কখন যে রাত কাটবে, কখন সকাল হবে গো। রাত্রি কাটে, রাত্রির পর আসে সকাল। মৃত্যুর পর জীবন, কিন্তু তার ওপর বুক ভর্তি আনন্দ নিয়ে ঘুম ভাঙে সুধার। উঠে দেখলে শঙ্কর নেই কাছে। কখন উঠে গেছে? ও, কথা রাখা হয়েছে তাহলে। ভোরবেলায় উঠেছেন বাবু? সত্যি, ইদানিং কিরকম যে হয়ে যাচ্ছিল মানুষটা, যেন সুধার নাগালের বাইরে কোথায় চলে যাচ্ছিল। অনেকদিন পরে
কাল রাত্রে আবার যেন কাছে পাওয়া গেল। হঠাৎ সুধাকে অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে দেখে ঘাবড়ে গিয়ে ধাতস্থ হয়ে গেল আর কি। তা অজ্ঞান হয়ে গিয়ে মন্দ হয়নি, একরকম সাপে বর। যাক বাবা, আজ আর ওকে সকালবেলায় উঠে পাগলের সাজ সাজতে বসতে হবে না। আজ সুধা ওর আস্ত মুখটা দেখতে পাবে। দারিদ্রের জ্বালায় কি হতচ্ছাড়া ব্যবসায় বেছে নিতে হয়েছিল বেচারাকে। জগতে ভিক্ষে করবার এত রকম উপায় থাকতে এমন অদ্ভুত উপায়টাই বা মাথায় এলো কি করে? এর যতই চমকপ্রদ নাম আবিষ্কার করুক শঙ্কর, ভিক্ষে ছাড়া আর কি? সত্যি করবেই বা কি? জগতের সমস্ত কাজকর্মের দরজা যেন শঙ্করের মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছিল। সুস্থ চেহারা নিয়ে ভিক্ষে করে বেড়ালে, পথে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে গেলে লজ্জায় মাথা হিট হয়ে যেত না? যাক, এতদিনে বেচারার সব জ্বালার অবসান হতে চলেছে। জগতের দরজা খুলে গেছে ওর সামনে। তা খুব ভুলও ভাবেনি সুধা। এক হিসেবে সকল জ্বালার অবসান বই কি। জেগে উঠে চৌকি থেকে নামতে গিয়েই শিউরে পা তুলে নিতে হলো সুধাকে। চৌকির তলা থেকে গুঁড়ি মেরে শঙ্কর আসছে বেরিয়ে। ভোরবেলা উঠে চৌকির তলায় ওর কি কাজ পড়ল? নির্নিমেষ চোখে তাকিয়ে দেখে সুধা। আর্তনাদ করে ওঠে না, আছড়ে পড়ে না। হয়তো সেগুলো করবার মতো ক্ষমতা ও খুঁজে পায় না বলেই পারে না, চেয়েই থাকে। আর সুধার সঙ্গে চোখাচোখি হতেই শঙ্কর ফিক করে হেসে নিয়ে বলে, কোন কাপড়টা পরি গো? ফর্সা কাপড় খুঁজে পাচ্ছি না যে, লজ্জায় চৌকির তলায় লুকিয়ে বসে আছি। এ হাসি চিনতে ভুল হয় না। ভান করবার দায় পড়িয়েছে শঙ্করের। আর এক নতুন জগতের দরজা খুলে গেছে ওর সামনে। সেখানে কাজের আকাল হবে না। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।